গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার। আজ ৬ষ্ঠ পর্ব। কামরান মির্জাকে বন্দী করা হয়েছে, এই খবর অন্তপুরের রাজমহিষীরা জেনেছেন। কামরান মির্জার মা গুলরুখ বেগম আতঙ্কে অস্থির। তিনি জানেন তার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের এই শাস্তির বিধান। মা হয়ে সন্তানের মৃত্যু তিনি নিতে পারছেন না। কিছুক্ষণ পরপর তিনি জ্ঞান হারাচ্ছেন। দুপুরের দিকে খবর পাওয়া গেল সম্রাট হুমায়ুন এসেছেন গুলরুখ বেগমের সঙ্গে দেখা করতে। গুলরুখ বেগমের উঠে দাঁড়ানোর শক্তি ছিল না। দুজন দাসী তাকে ধরাধরি করে সম্রাটের সামনে উপস্থিত করল। হুমায়ুন বললেন, মা, আপনি নিশ্চয়ই কামরান মির্জার কর্মকাণ্ড বিষয়ে অবগত হয়েছেন। গুলরুখ বেগম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। হুমায়ুন বললেন, আপনার কি কামরান মির্জার বিষয়ে কিছু বলার আছে? বাদ আসর তার বিচার বসবে। গুলরুখ বেগম বললেন, অপরাধী অপরাধের জন্য শাস্তি পাবে, আমার কিছু বলার নেই। আপনার করুণ অবস্থা দেখে আমি ব্যথিত। আমি দুপুরে আমার সঙ্গে খাবার গ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি কি আমার সঙ্গে খাবার গ্রহণ করবেন? না। হুমায়ুন বললেন, আল্লাহ পাক আপনার মনের কষ্ট দূর করুক, আমিন। কামরান মির্জাকে রাখা হয়েছে সাধারণ একটি তাঁবুর ভেতরে। তার দুই হাত পেছন দিকে শক্ত করে বাঁধা। তাকে খুঁটির সঙ্গে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাঁবুর চারদিকে বৈরাম খাঁর অনুগত একদল ঘোড়সাওয়ার সৈন্য। এদের নেতৃত্বে আছে সাদ মুহাম্মদ। সে কামরানের সঙ্গে তাঁবুর ভেতর আছে। কামরান মির্জা বললেন, তোমার নাম কি? সাদ মুহাম্মদ। কামরান বললেন, এটা আবার কেমন নাম? আমি তোমার নাম দিলাম বাদ মুহাম্মদ। আপনার অভিরুচি। আমার বাঁধন খুলে দাও, আমি জোহরের নামাজ আদায় করব। বিশেষ বিশেষ অবস্থায় ইশারায় নামাজ পড়ার বিধান আছে। আপনার এখন সেই অবস্থা। আমি ক্ষুধার্ত, আমার জন্য দুপুরের খাবার কি ব্যবস্থা? সাদ মোহাম্মদ জবাব দিল না, অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। কামরান বললেন, তুমি ব্যাঙাচির কাছ থেকে খোঁজ নিয়ে আসো, আমাকে দুপুরে খাবার দেওয়া হবে কিনা। কাকে ব্যাঙাচি বলছেন? বৈরাম খাঁকে। ব্যাঙাচি তার যথার্থ পরিচয়। আপনাকে ছেড়ে যাওয়ার হুকুম নেই। সম্রাটের সামনে আমাকে কখন হাজির করা হবে? জানি না, শুনেছি আসরের পর। আমি আমার ভাইকে চিনি। আমার ভাই যখন শুনবেন আমাকে না খাইয়ে রাখা হয়েছে, তিনি রাগ করবেন। তুমি যাও, আমার খাবারের ব্যবস্থা করো। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য হাতি এবং পাথর প্রস্তুত করা হয়েছে। আমার উপদেশ, আপনি আহারের কথা চিন্তা না করে আসন্ন মৃত্যুর কথা চিন্তা করুন এবং আল্লাহ পাকের নাম নিতে থাকুন। আমি তৃষ্ণার্ত, পানি খাব। আপনার সামনে থেকে উঠে যাওয়ার হুকুম আমার নেই। বাদ মোহাম্মদ, তোর এই ধৃষ্টতা মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে। হুমায়ুন আচার্য হরিশঙ্করকে ডেকে পাঠিয়েছেন। তিনি তার সঙ্গে দুপুরের খাদ্য গ্রহণ করবেন। হরিশঙ্কর নিরামিষাশী, তার জন্য ৩০ পদের নিরামিষের ব্যবস্থা করা হয়েছে। তিনি ছোঁয়া বাঁচিয়ে রেশমের আসনে আলাদা বসেছেন। সম্রাট বললেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। হরিশঙ্কর বললেন, আমার জীবন আমি আপনাকে নিবেদন করেছি, কাজে আমার প্রতি কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। আপনি কিভাবে জানলেন কামরান মির্জা শেরশাহের কাছে পত্র পাঠিয়েছে? সম্রাটের স্বার্থেই আমি কামরান মির্জার আস্থাভাজন হয়েছি। আমি এই পত্রের বিষয়ে সরাসরি তার কাছ থেকেই জানতে পারি। আপনি একজনের বিশ্বাস ভঙ্গ করেছেন। আমি যা করেছি সম্রাটের স্বার্থের দিকে তাকিয়ে করেছি। সম্রাটের জন্য যদি আরো 1000 জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়, আমি করব। আপনি খাদ্য গ্রহণ করছেন না, খাবার নাড়াচাড়া করছেন, কারণ জানতে পারি? আমি একটি বিষয়ে কঠিন উদ্বেগের মধ্যে আছি বলেই আমার ক্ষুধা তৃষ্ণা লোপ পেয়েছে।
উদ্বেগের কারণ জানতে পারি? শেরশাহ বিশাল বাহিনী নিয়ে লাহোরের দিকে ছুটে আসছেন। এই বাহিনীকে পরাস্ত করা এই মুহূর্তে আপনার পক্ষে সম্ভব না। এমন পরিস্থিতিতে আপনার পরামর্শ কি? আমি অতি ক্ষুদ্র একজন, সম্রাটকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই। তারপরেও বলবো, সম্রাট যেন কান্দাহারের দিকে চলে যান। পালিয়ে যেতে বলছেন? হ্যাঁ, য পলায়তি সজীবতি। এর অর্থ কি? এর অর্থ যে পলায়ন করে সে বেঁচে থাকে। মির্জা কামরানকে সম্রাটের সামনে উপস্থিত করা হয়েছে। তার কোমরের তরবারি গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, 2 হাত শক্ত করে পেছন দিকে বাঁধা। সম্রাটের সামনে বন্দীদের এইভাবেই উপস্থিত করানোর রীতি। কামরান কুর্নিশ করার চেষ্টায় সামান্য নিচু হলেন। হুমায়ুন বললেন, আমার ভাইকে কেন তোমরা এভাবে আমার সামনে উপস্থিত করেছ? এক্ষুনি হাতের বাঁধন খুলে দাও, গলা থেকে তরবারি নামাও। তাই করা হল। সম্রাট উঠে এসে ভাইকে আলিঙ্গন করলেন। সম্রাট বললেন, আমার মহান পিতা মৃত্যুর আগে আমাকে বলেছেন, তুমি সবসময় ভাইদের দেখবে ক্ষমা সুন্দর চোখে। আমি তাই করেছি। ভাই কামরান, এসো, তুমি আমার ডান পাশে এসে বসো। কামরান মির্জা তাই করলেন। অসময়ের একটি তরমুজ এসেছিল খোরাসান থেকে। সম্রাট নিজের হাতে সেই তরমুজের খণ্ড ভাইয়ের মুখে তুলে দিলেন। এমন আবেগ ঘন মুহূর্তে দরবারে মারহাবা ধ্বনি উচ্চারিত হয়। কেউ মারহাবা ধ্বনি দিল না। সম্রাট ভাইকে বিশ্রাম নিতে পাঠালেন। মধ্যরাতে বৈরাম খাঁ সম্রাটকে ডেকে তুললেন। 2টি দুঃসংবাদ আছে, সম্রাটকে জানানো প্রয়োজন। প্রথম দুঃসংবাদ, শেরশাহ লাহোরের কাছাকাছি চলে এসেছেন। দ্বিতীয় দুঃসংবাদ, মির্জা কামরান কিছুক্ষণ আগেই তার সেনাবাহিনী নিয়ে কান্দাহার রওনা হয়েছেন। সম্রাট হুমায়ুনের সেনাবাহিনীর বেশিরভাগ সৈন্য কামরানের সঙ্গে যোগ দিয়েছেন। 3 জন ছাড়া বাকি আমিররাও তাই করেছেন। হুমায়ুন বললেন, এর কারণ কি? বৈরাম খাঁ বললেন, বিচার সভায় আপনার কর্মকাণ্ড দেখা হয়েছে আপনার দুর্বলতা হিসেবে। সবাই থাকে সবলের পক্ষে। আমি কি দুর্বল? আপনি অনেক বেশি সবল, কিন্তু এটা ধরার ক্ষমতা তাদের নেই। হুমায়ুন বললেন, সবকিছুই তো 3 বার করে ঘটে। সৌভাগ্য এবং দুর্ভাগ্য আসে পরপর 3 বার। তুমি আমাকে 2টি দুঃসংবাদ দিয়েছ, এখন তৃতীয়টি দাও। বৈরাম খাঁ বললেন, সম্রাট যদি কামরান মির্জাকে মৃত্যুদণ্ড দিতেন তাহলে সেই আদেশ দ্রুত কার্যকর করার ব্যবস্থা ছিল। হাতি এবং হাতির পায়ের নিচে পিষ্ট করার জন্য পাথর ছিল। কামরান মির্জা সেই পাথরে সাদ মোহাম্মদকে হাতির পায়ের নিচে পিষ্ট করেছেন। সাদ মোহাম্মদকে? সম্রাটের এবং আমার অতি অনুগত একজন। তার হাতেই কামরান মির্জা বন্দী হয়েছিলেন। বৈরাম খাঁ, আপনি কি নিয়তি বিশ্বাস করেন? করি না, কিন্তু আপনি বললে করব। সম্রাট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি বলছি না, স্বয়ং আল্লাহ পাক নিয়তির কথা বলেছেন। সূরা বনী ইসরাইলে বলা আছে, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হারের মতো ঝুলাইয়া দিয়াছি। নিয়তির হাতে সম্রাট নিজেকেই সমর্পণ করলেন। স্ত্রী হামিদা বানু এবং অল্প কিছু অনুগতজন নিয়ে শুরু হল তার পথে প্রান্তরে পালিয়ে থাকার দিন। তাকে তাড়া করে ফিরল আরেক নিয়তির সন্তান শের খাঁ। ভুল বললাম, খাঁ না, তিনি এখন শের শাহ। এশার নামাজ শেষ হয়েছে। মির্জা কামরান নামাজ শেষ করে নৈশকালীন মদের আসরে বসেছেন। আসরে 6 জন আমির উপস্থিত, তাদের হাতে রূপার পানপাত্র। মির্জা কামরানের হাতে সোনার পানপাত্র। মির্জা কামরান ক্ষুব্ধ চোখে এদিক ওদিক তাকাচ্ছেন। তার মেজাজ সপ্তমে, তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার মেজাজ খারাপের প্রধান কারণ, স্বর্ণের পানপাত্রে তাকে ছাড়াও আরেকজনকে মদ পরিবেশন করা হয়েছে। তার নাম বরকত খাঁ। বরকত খাঁকে কান্দাহারে পাঠিয়েছেন শেরশাহ পুত্র জালাল খাঁ। বরকত খাঁর মর্যাদা একজন আমিরের চেয়ে বেশি হতে পারে না। তাকে স্বর্ণ পানপাত্রে মদ পরিবেশন করে মির্জা কামরানকে ছোট করা হয়েছে।
মির্জা কামরান ভেবে পাচ্ছেন না স্বর্ণপাত্রের এই ভুলটা কারা করেছে। খেদমতগাররা এমন বড় ভুল করবে না, নিশ্চয়ই এখানে আমিরদের ভূমিকা আছে। বরকত খাঁ পানপাত্রে চুমুক দিচ্ছেন না, এটিও এক ধরনের অপমান। মির্জা কামরান বললেন, আপনার কি নেশার পানীয় বিষয়ে আসক্তি নেই? বরকত খাঁ বললেন, জি না জনাব, আমি ধর্মভীরু মানুষ, ধর্মের অনুশাসন মেনে চলি। পরকালে হুররা যে মদিরা পরিবেশন করবেন তার জন্য অপেক্ষা করাটাকে উত্তম মনে করি। মির্জা কামরান বললেন, আপনি কি জালাল খান কাছ থেকে কোনো পত্র এনেছেন? জি না জনাব, জালাল খান তার পিতার স্বভাব পেয়েছেন, কলমের খেলার চেয়ে অসির খেলা তার অধিক পছন্দ। মির্জা কামরান পানপাত্রে দীর্ঘ চুমুক দিয়ে বললেন, জালাল খাঁ আপনাকে পাঠিয়েছে কেন? আপনার কুশল জানার জন্যে। আপনার শরীর কেমন জনাব? শরীর ভালো। পেটের পীড়ার ঘন ঘন আক্রমণের শিকার হন বলে শুনেছি, পেট কি ঠিক আছে? পেট ঠিক না থাকলে কি আপনি ওষুধ দেবেন? সেই যোগ্যতা আমার নেই জনাব, আমি সামান্য দূত, কথা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বাহন বিশেষ। মির্জা কামরান বললেন, জালাল খান কাছ থেকে কি কথা এনেছেন বলুন শুনি। আমি কথা এনেছি আপনার জন্যে, আপনার আমিরদের জন্যে না, তাদের সামনে আমি মুখ খুলব না। ওরা সবাই আমার বিশ্বস্ত। বরকত খাঁ হাসতে হাসতে বললেন, এদের মধ্যে অনেকেই কিছুদিন আগে হুমায়ুনের বিশ্বস্ত ছিলেন। আমিরদের বিশ্বস্ততা আর বেশ্যাপল্লীর বেশ্যাদের শারীরিক পবিত্রতার তুল্যমূল্য। মির্জা কামরান কঠিন ভাষায় বললেন, আপনি আমার সামনে আমার আমিরদের অপমান করছেন। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না, মোগলদের এখন চরম দুঃসময়। মির্জা কামরান বললেন, আপনার যদি কিছু বলার থাকে আমার আমিরদের সামনেই বলতে হবে। বরকত খাঁ বললেন, আমার কিছুই বলার নেই জনাব, আপনার কুশল জানতে এসেছিলাম, কুশল জানা হয়েছে, সন্তোষ লাভ করেছি, এখন অনুমতি পেলে বিদায় হব। বলতে বলতে বরকত খাঁ উঠে দাঁড়ালেন। লোকটির ঔদ্ধত্য এবং দুঃসাহস দেখে মির্জা কামরানের পিত্তি জ্বলে গেল। প্রধান আমির বললেন, আমরা চলে যাচ্ছি, আপনারা আলোচনায় বসুন, সবার শান্তির জন্যই এখন আলোচনা জরুরি। মির্জা কামরান ইশারায় বরকত খাঁকে বসতে বললেন। আমিররা ঘর খালি করে চলে গেল। দুজন খিদমতগারকেও চলে যেতে হল। বরকত খাঁ বললেন, এখন মূল কথায় আসি। জালাল খাঁ আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন আপনি শের শাহের জন্য অর্থাৎ দিল্লির মহান সম্রাটের জন্য কি করতে পারেন। মির্জা কামরান বললেন, আমাকে শান্তিতে থাকতে দিলে অনেক কিছুই করতে পারি। আপনারা আমাকে শান্তি দেবেন, আমি আপনাদের শান্তিতে থাকার ব্যবস্থা করব। আপনার কি ধারণা দিল্লির সম্রাট অশান্তিতে আছেন? অবশ্যই। আপনারা হুমায়ুন আতঙ্কে ভুগছেন, তাকে তাড়া করে ফিরছেন। আপনাদের ধারণা তিনি দ্রুত শক্তি সংগ্রহ করবেন, আপনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবেন। যাই হোক, আমি সরাসরি বলি, আমি আমার বড় ভাইকে জীবিত বা মৃত আপনাদের হাতে তুলে দিতে পারি, তার বিনিময়ে আমি কি পাব? বরকত খাঁ বললেন, রেশমের কাজ করা মণিমুক্তা বসানো একজোড়া পাদুকা শেরশাহ নিশ্চয়ই আপনাকে দেবেন। রসিকতা করছেন? রসিকতা কেন করব? শেরশাহ পাদুকা উপহার দিতে পছন্দ করেন। তিনি যোধপুরের রাজা মালদেবকে একজোড়া পাদুকা উপহার দিয়েছেন। ঘটনার সত্যতা সন্ধান করলেই জানতে পারবেন। যাই হোক, জালাল খাঁ আমাকে পাঠিয়েছেন হুমায়ুনকে বন্দী করার বিষয়ে আপনার সাহায্য কামনা করতে। বিনিময়ে আপনি লাহোর ফিরে পাবেন। শুনেছি লাহোরের জলবায়ু আপনাকে পীড়ামুক্ত রাখতে সাহায্য করে। মির্জা কামরান বললেন, শুধু মুখের কথা, এ বিষয়ে কোনো চুক্তি হবে না? বরকত খাঁ বললেন, যাদের মুখের কথা মূল্যহীন তারাই চুক্তির জন্য লালায়িত হয়। জালাল খাঁর মুখের কথা মূল্যহীন না। আমি কবে লাহোরে যেতে পারি? ইচ্ছে করলে এখনই রওনা দিতে পারবেন। পান বেশি করেছেন, এই অবস্থায় রওনা দেওয়া ঠিক হবে না। ও, বলতে ভুলে গেছি,
জালাল খাঁ আপনার জন্য উপহার পাঠিয়েছেন। উপহার আপনার পছন্দ হবে। কি উপহার? বাংলা মুলুক থেকে আনা দুজন হিজড়া। হিজড়ার বিষয়ে আপনার আগ্রহের কথা আমরা জানি। শারীরিক ত্রুটির কারণে ওদের অন্য গুণাবলী বিকশিত হয়। বঙ্গদেশের হিজড়াদের মোঘল হেরেমে কদর ছিল। রাজপুরুষেরা যৌন কদর্যতা মুক্ত ছিলেন না। ভারতবর্ষের বাইরেও তাদের চাহিদা ছিল। কামরান মির্জা বললেন, আমি উপহার পেয়ে খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ। বরকত খাঁ বললেন, আপনি আমিরদের আসরে ডাকুন, আনন্দযাত্রা অব্যাহত থাকুক। জালাল খাঁর উপহার কেমন তাও দেখুন। আমি বিদায় নিচ্ছি। মির্জা কামরানের আনন্দস্ফূর্তি সারা রাত স্থায়ী হল। হিজড়াদের নৃত্যগীত মির্জা কামরানকে বিমোহিত করল। কিছুক্ষণের জন্য আমরা আচার্য হরিশঙ্করের কাছে ফিরে যাই। তিনি শারীরিক অসুস্থতার কারণে হুমায়ুনের সঙ্গী হননি। এখন তিনি আছেন পূর্ণধাম কাশীতে। তার হাতে স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার সংগ্রহ ভালো। হুমায়ুন তাকে 2টি রুবি পাথরও দিয়েছেন। হরিশঙ্করের বাকি জীবন ভালো মতোই যাওয়ার কথা। তিনি কাশীতে একটি ঘর ভাড়া করেছেন, একজন পাচক রেখেছেন, দারোয়ান রেখেছেন। তার সময় কাটে মন্দিরে মন্দিরে। একদিনের কথা, তিনি মন্দিরে সন্ধ্যা পূজা দেখে ঘরে ফিরে দেখেন তার বিছানায় হুমায়ুন কন্যা আকিকা বেগম। সে হাসি মুখে বসে আছে। হরিশঙ্কর বুঝলেন চোখের ধাক্কা। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাম নাম নিয়ে চোখ খুললেন। আকিকা বেগম আগের জায়গাতেই বসা। সে মিষ্টি গলায় বলল, আমার বাবার সম্রাট হুমায়ুন কোথায়? হরিশঙ্কর মূর্ছিত হয়ে মেঝেতে পড়ে গেলেন। জ্যোৎস্না প্লাবিত রজনী। রাজ্যহারা সম্রাট দলবল নিয়ে পালাচ্ছেন। তিনি যাচ্ছেন সিন্ধুর দিকে। তার সারাদিন ঘোড়ার পিঠে কেটেছে। সন্ধ্যায় মাগরিবের নামাজের কিছু বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করেছেন। হুমায়ুনকে অনুসরণ করছেন কুতুব খাঁ, শেরশাহর আরেক পুত্র। তার উপর নির্দেশ, হুমায়ুনকে হিন্দুস্তান ছাড়া করতে হবে। তার উপর সরাসরি চড়াও হওয়ার প্রয়োজন নেই। মধ্যরাতে হামিদা বানু স্বামীকে বললেন, তার বিশ্রাম প্রয়োজন, শরীর টানছে না। হুমায়ুন সঙ্গে সঙ্গে যাত্রাবিরতির নির্দেশ দিলেন। খোলা প্রান্তর, চাঁদের আলোর ফিনিক ফুটেছে। অচেনা ঝাঁকড়া একটা গাছের নিচে চাদর পেতে বসেছেন হামিদা বানু। গাছ থেকে অনেকটা দূরে রাতের খাবারের আয়োজন হচ্ছে। খিচুড়ি জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। রসদ ফুরিয়ে আসছে। খাদ্য তৈরিতেও সাবধানতা। ক্লান্ত ঘোড়ার দলকে পানি এবং গম খাওয়ানো হচ্ছে। এদেরকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। হুমায়ুন একা একা হাঁটছিলেন। হঠাৎ হামিদা বানুর খিলখিল হাসির শব্দ শুনে এগিয়ে গেলেন। এই অবস্থায় এত সুন্দর করে কেউ হাসতে পারে না। হামিদা বানুর স্বামীকে দেখে গাছের গুঁড়িতে হেলান দিয়ে পা ছড়িয়ে বসলেন। হুমায়ুন বিস্মিত গলায় বললেন, কি হয়েছে হামিদা? হামিদা বললেন, কিছু হয়নি তো। তুমি হাসছিলে? আপনার এমন কোনো নির্দেশ আছে যে হাসা যাবে না? এই অবস্থায় কেউ আনন্দে হাসছে দেখে বিস্মিত হয়েছি। হাসার মতো কোনো কারণ কি ঘটেছে? ঘটেছে। আপনি আমার পাশে বসুন, তারপর বলছি কি ঘটেছে। হুমায়ুন হামিদা বানুর পাশে বসলেন। হামিদা বানু গলা নামিয়ে বললেন, আপনার হাত এগিয়ে দিন, হাত ধরে বলবো। হুমায়ুন হাত এগিয়ে দিলেন। হামিদা বানুর স্বামীর হাত ধরতে ধরতে বললেন, ভাগ্য আপনাকে অতি সাধারণ একজন মানুষের কাতারে নিয়ে এসেছে। এমন সাধারণ যে আমি ইচ্ছা করলে এখন আপনার হাত ধরতে পারি। এই আনন্দেই হাসছি। হুমায়ুন ছোট্ট নিঃশ্বাস ফেললেন। স্ত্রীর কথার উত্তরে কিছু বললেন না। হামিদা বানু বললেন, আপনি একসময় কথায় কথায় শের শোনাতেন। অনেকদিন আপনার মুখ থেকে শের শুনি না। জ্যোৎস্না নিয়ে কোনো শের কি আপনার জানা আছে? না। বিয়ের রাতে আমাকে নিয়ে যে দীর্ঘ কবিতাটি লিখেছিলেন সেটি বলুন শুনি। হামিদা, কবিতাটি আমার মনে নেই। একটি লাইনও মনে নেই? না। মনে করার চেষ্টা করুন।
আজ রাতে আমি আপনার কাছ থেকে কবিতা শুনবই। যদি মনে না পড়ে নতুন কবিতা লিখবেন। কলমচিকে কাগজ কলম নিয়ে আসতে বলুন। চাঁদের আলো তীব্র, এই আলোতে লিখতে আপনার অসুবিধা হবে না। হামিদা, তোমাকে অস্থির লাগছে, কি হয়েছে বলো তো? আপনার মুখ থেকে কবিতা শুনতে ইচ্ছে করছে, এর বেশি কিছু না। হুমায়ুন বললেন, তোমাকে কি একটা অনুরোধ করতে পারি? হামিদা বানু বললেন, সম্রাট কখনো অনুরোধ করেন না, আদেশ করেন। তুমি ভালো করেই জানো আমি রাজ্যহারা সাধারণ একজন। আমি আমার স্ত্রীকে অবশ্যই অনুরোধ করতে পারি। কি অনুরোধ বলুন? তুমি কান্দাহারে ফিরে যাও। তোমার পরিচিত প্রিয়জন সবাই সেখানে আছেন। আমার সঙ্গে পথে পথে ঘুরে বেড়ানোর কোনো অর্থ হয় না, কখন কোন বিপদ ঘটে। হামিদা বানু কঠিন গলায় বললেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার মন বলছে আপনি একদিন রাজত্ব ফিরে পাবেন, দিল্লির সিংহাসনে বসবেন। তখন আপনার সামনে আমাকে যেতে হবে কুর্নিশ করতে করতে। এই যে আমরা হাত ধরাধরি করে গাছের নিচে বসে আছি, এরকম তো হবে না। এই সুযোগ আমি ছাড়ব না। আমি সারাক্ষণ থাকব আপনার পাশে। কে যেন পেছনের দিকে এসেছে। শরীর চাদরে ঢাকা বলে তাকে চেনা যাচ্ছে না। হুমায়ুন বললেন, কে? আমি বৈরাম খাঁ, আমাদের এক্ষুনি রওনা দিতে হবে। রাতের খাবার খাওয়ার সময় পাওয়া যাবে না। ঘোড়া কি প্রস্তুত? জি জাহাপনা। হুমায়ুন তার স্ত্রীকে হাত ধরে তুললেন, কোমল গলায় বললেন, ক্লান্ত ভাবটা কি একটু কমেছে? হামিদা বানু বললেন, হ্যাঁ কমেছে। আমরা যাচ্ছি কোথায়? বৈরাম খাঁ জানে, আমি জানি না। হামিদা বানু বললেন, আমি আপনার মুখ থেকে একটা শের না শুনে ঘোড়ায় উঠব না। হুমায়ুন বললেন, একজন প্রেমিকের কাছে চন্দ্র হল তার প্রেমিকার মুখ, আর জ্যোৎস্না হল প্রেমিকার দীর্ঘশ্বাস। হামিদা বানু বললেন, বাহ, সুন্দর শের। আপনাকে একটা কথা বলা হয়নি। আমি সন্তান সম্ভবা। আমার বিশ্রামের দিকে আপনার একটু নজর দিতে হবে। দিনরাত ঘোড়ার পিঠে থাকতে পারব না। হতভম্ব হুমায়ুন বললেন, কি বললে? হামিদা বানু হাসতে হাসতে বললেন, একবার তো লজ্জার মাথা খেয়ে বলে ফেলেছি, আর বলতে পারব না। হুমায়ুনের বাহিনী এগিয়ে যাচ্ছে। জ্যোৎস্না তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হুমায়ুন হামিদা বানুর পাশাপাশি যাচ্ছেন। দুজনের কারো মুখেই কোনো কথা নেই। ঘোড়া ক্লান্ত হলেও ছুটছে তীব্র গতিতে। হামিদার গা গুলাচ্ছে। ঘোড়ার গায়ের ঘামের গন্ধ এখন আর সহ্য হচ্ছে না। তিনি কথাবার্তায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলেন। হুমায়ুনকে বললেন, আমাদের পরিকল্পনাটা কি? আমরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াব? হুমায়ুন জবাব দিলেন না। হামিদা বানু বললেন, উদ্দেশ্যহীন পালিয়ে বেড়ানো বন্ধ করে আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। হামিদা বানুর কথা শেষ হওয়ার আগেই ছোট কামানের গোলার আওয়াজ পাওয়া গেল পরপর কয়েকবার। হুমায়ুনকে ধাওয়া করা বাহিনীর কামান নিয়ে আসার কথা নয়। ব্যাপারটা কি? বৈরাম খাঁর নির্দেশে হুমায়ুনের বাহিনী মূল পথ ছেড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। ঝোপঝাড়ের ভেতর দিয়ে জঙ্গলে ঢুকে পড়া ঘোড়ার মতো একটা প্রাণীর পক্ষে যথেষ্ট জটিল। এই কাজটি ঘোড়ারা ভালো মতোই করছে। তারা বিপদ আঁচ করতে পারছে। হামিদা বানু বললেন, চমৎকার বুনো ফুলের সুবাস পাচ্ছি। আপনি কি পাচ্ছেন? হুমায়ুন বললেন, পাচ্ছি। হামিদা বানু বললেন, কি সৌভাগ্য আমার, সুন্দর ফুলের ঘ্রাণ পেলাম। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। মির্জা কামরান লাহোর যাত্রা করবেন। জ্যোতিষী শুভক্ষণ ঠিক করে দিয়েছে। ফজরের নামাজের পরপরই যাত্রা শুরু করতে হবে। পরের শুভক্ষণ মধ্যনিশা। মির্জা কামরান প্রথম শুভক্ষণ বেছেছেন। কান্দাহারের রাজমহিষীরা সবাই যাবেন। কান্দাহারে থাকবেন আসকারি মির্জা। যাত্রা শুরুর আগে মির্জা কামরান তার মা গুলরুখ বেগমের কাছে গেলেন দোয়া নেয়ার জন্যে। গুলরুখ বেগম লাহোর যেতে অস্বীকৃতি জানিয়েছেন। মির্জা কামরান মার কাছ থেকে বিদায় নিলেন।
গুলরুখ বেগম বললেন, মা হিসেবে আমি তোমার মঙ্গল কামনা করছি, যাত্রা শুভ হোক। আমার কিছু প্রশ্ন আছে। বলুন, কি প্রশ্ন? তুমি নাকি তোমার বড় ভাই হুমায়ুনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে, তাকে ধরিয়ে দেবে শের শাহের হাতে। কোথায় শুনলেন এমন কথা? দরবারের সব কথাই অন্তপুরে আসে, অতীতেও এসেছে, ভবিষ্যতেও আসবে। এখন আমার প্রশ্নের জবাব দাও। মির্জা কামরান বললেন, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। তার আগে আমার 4টি প্রশ্ন আছে। আপনাকে দীর্ঘ জবাব দিতে হবে না, দীর্ঘ জবাব শোনার মতো সময় আমার হাতে নেই। শুধু হ্যাঁ কিংবা না বলবেন। প্রথম প্রশ্ন, রাজ্যহারা হুমায়ুন কি এখন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ। তার সঙ্গী সাথীরা একে একে সরে পড়ছে। সৈন্যবাহিনীর প্রায় সবাই তাকে ত্যাগ করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। রাজ্যহারা হুমায়ুনের কি এখন কোনো ভবিষ্যৎ আছে? গুলরুখ বেগম জবাব দিলেন না। মির্জা কামরান বললেন, আপনি জবাব দেননি, কাজেই ধরে নিলাম এই প্রশ্নের উত্তরও হ্যাঁ। চতুর্থ এবং শেষ প্রশ্ন, আপনি কি চান আপনার মহান স্বামী যে মোগল রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তার টিকে থাকুক? হ্যাঁ। তাহলে আমি যা করছি তার বিকল্প নেই। আমি লাহোরে শক্তি সংগ্রহ করব। তুমি তোমার বড় ভাইয়ের পাশে দাঁড়াবে না? মির্জা কামরান বললেন, অন্যের দুর্ভাগ্যের সঙ্গে আমি নিজেকে জড়াব না। এই ভাই তোমার প্রতি যে মমতা দেখিয়েছে তুমি তা বিস্মরণ হয়েছ? মমতা দুর্বলের অস্ত্র, আমি দুর্বল না। গুলরুখ বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এর অর্থ কি এই যে তুমি তোমার ভাইকে শত্রুর হাতে তুলে দেবে? মির্জা কামরান চুপ করে রইলেন। গুলরুখ বেগম কঠিন গলায় বললেন, মা হিসেবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, ভাইকে শেরশাহের হাতে তুলে দেওয়ার আগে তুমি নিজ হাতে তাকে হত্যা করবে। তোমার প্রতি সে যে মমতা এবং ভালোবাসা দেখিয়েছে, এটি হবে তার পুরস্কার। মেয়েলি কথাবার্তা শোনার সময় আমার নেই মা। তোমার ভাই কিন্তু শুনত। শুনে শুনেই তো তারা যেই অবস্থা। শেয়ালের মতো সে ঘুরে বেড়াচ্ছে, তাকে তাড়া করেছে শিকারী কুকুর। তার মতো শেয়াল হতে পারা মহা সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, তুমি রওনা হও, তোমাকে দেরি করিয়ে দিলাম। হুমায়ুন আছেন সিন্ধুর নাদান দুর্গে। এই দুর্গের প্রধান উসি বেগ দুর্গ হুমায়ুনের হাতে ছেড়ে দিয়েছেন। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে দুর্গের বাইরে অবস্থান নিয়েছেন। উসি বেগের উদ্দেশ্য পরিষ্কার না। এটা কি কৌশলে হুমায়ুনকে বন্দির চেষ্টা? হুমায়ুন দুর্গে বন্দী থাকবেন, শের শাহের কাছে খবর যাবে, বিশাল পুরস্কারের বিনিময়ে উসি বেগ হুমায়ুনকে তুলে দেবেন শের শাহের হাতে। হামিদা বানু দুর্গের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রাম তার প্রয়োজন ছিল। এই মুহূর্তে তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। তার শরীর খুবই খারাপ করেছে, গায়ে প্রবল জ্বর, সেবা করার কেউ নেই। বৈরাম খাঁর হাতে এখন সৈন্য সংখ্যা মাত্র 900। তবে এরা সবাই সুশিক্ষিত। 100 তীরন্দাজ আছে যাদের নিশানা অব্যর্থ। বৈরাম খাঁ দুর্গপ্রাচীরের বিশেষ বিশেষ জায়গায় তাদের বসিয়ে দিয়েছেন। ঘোড়সর বাহিনী দুর্গের মূল ফটকের কাছে রাখা হয়েছে। পাথরের তৈরি দুর্গ, হালকা কামান দিকেও কিছু করা যাবে না। উসি বেগের সঙ্গে বৈরাম খাঁ বৈঠকে বসেছেন। উসি বেগের উদ্দেশ্য যদি ধরা যায়। উসি বেগ বারবারই বলছেন, আমি একজন বিপদগ্রস্ত রাজ্যহারা মানুষকে সাহায্য করছি, এর বেশি কিছু নয়। বৈরাম খাঁ বললেন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে দেখা যায়, কিন্তু রাজ্যহারা মানুষকে কেউ সাহায্য করে না। উসি বেগ বললেন, কেউ করে না তা ঠিক না, আমি তো করছি। আপনি কি পুরস্কারের আশায় কাজ করছেন? না, ভালো কাজ পুরস্কারের লোভে কেউ করে না। বৈরাম খাঁ বললেন, আপনার মহানুভবতায় আমি মুগ্ধ। কোনো এক শুভক্ষণে সম্রাট হুমায়ুন নিশ্চয়ই আপনাকে পুরস্কৃত করবেন। আপনারা যতদিন ইচ্ছা এই দুর্গে থাকবেন। দুর্গের রসদ নেই, পানি নেই, আমি ব্যবস্থা করছি। হাম্মামখানায় কিছু পানি আছে, তাতে আজকের রাতটা চলবে। ভোর হোক, সব ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। হাম্মামখানায় পানি পাওয়া গেল না।
হামামখানার কল খোলা, সব পানি বের হয়ে গেছে। বৈরাম খাঁ প্রমাদ গুনলেন। তিনি নিশ্চিত উসি বেগের উদ্দেশ্য ভালো না। ভোরবেলা রসদ বা পানি কোনোটাই এলো না। পানিশূন্য অবস্থায় সারাদিন কাটল। জওহর আবদাবচির সংগ্রহে 2 মশক পানি আছে। হুমায়ুনের প্রয়োজন মিটবে, কিন্তু অন্যদের কি হবে? বৈরাম খাঁ উসি বেগের সঙ্গে বিশেষ বৈঠকের ব্যবস্থা করলেন। উসি বেগ দুর্গের ভেতর আসতে রাজি হলেন না। বৈঠক হবে উসি বেগের তাঁবুতে। বৈরাম খাঁ তাতেই রাজি। নিরস্ত্র অবস্থায় তিনি উসি বেগের তাঁবুতে ঢুকলেন। বৈরাম খাঁ বললেন, সম্রাট পত্নী হামিদা বানুর সন্তান সম্ভবা। তিনি অসুস্থ, প্রবল জ্বরে কাতর। শুনে দুঃখিত হলাম। আমার সঙ্গে কোনো চিকিৎসক নেই, থাকলে পাঠিয়ে দিতাম। দুর্গে পানি নেই, খাবার নেই। আমি এই বিষয়ে কিছু করতে পারছি না। চেষ্টা করেও সংগ্রহ করতে পারিনি। আমাদেরও খাদ্যপানির সংকট। বাচ্চা হুমায়ুন আপনার কাছে একটা প্রস্তাব উপস্থিত করতে আমাকে বলেছেন। তিনি নিজের পত্নীর অবস্থা দেখেই এমন একটা প্রস্তাব করছেন। বলুন, কি প্রস্তাব? উনার সঙ্গে একটি বহুমূল্যবান রত্ন আছে। রত্নটি আপনি উপহার হিসেবে পাবেন। রত্নটির নাম কি কোহিনূর? হ্যাঁ, কোহিনূর। আপনি খোঁজখবর ভালোই রাখেন। দুর্গপ্রধান না হয়ে আপনার রাজ্য প্রধান হওয়া উচিত ছিল। যাই হোক, সম্রাটের একটা শর্ত আছে। শর্ত দেওয়ার মতো অবস্থায় আপনার সম্রাট নেই, তারপরেও শুনি। আপনি আমাদের সিন্ধু নদ পার হওয়ার ব্যবস্থা করে দেবেন, পানি এবং রসদ সরবরাহ করবেন। কোহিনূর কখন পাব? পানি এবং রসদ নিয়ে আপনার লোকজন ঢুকবে, তাদের সঙ্গে আপনিও দুর্গে ঢুকবেন। তখনই আপনার হাতে কোহিনূর দিয়ে দেওয়া হবে। আপনি কি রত্ন চেনেন? না। তাহলে কি করে বুঝবেন এটি মহামূল্যবান কোহিনূর? আমার এখানে একজন রত্ন ব্যবসায়ী আছে, সে চিনবে। ও, আপনি তাহলে আগে থেকেই প্রস্তুত? কোহিনূরের জন্য এই কাণ্ড করেছেন? আপনার অনুমান সঠিক। কোহিনূর আগে আমার হাতে পৌঁছতে হবে। পানি এবং রসদ পাথর পাওয়ার পর সরবরাহ করা হবে। পাথর আপনি নিজে নেবেন নাকি আমাকে নিয়ে আসতে হবে? আপনি নিয়ে আসবেন। রত্ন ব্যবসায়ী আপনার সঙ্গে যাবে, সে রত্ন ঠিক আছে কিনা দেখে নেবে। রত্ন ব্যবসায়ীকে আমার সঙ্গে দিন। আমি পাথর নিয়ে ফিরছি। আমাকে কিছু সময় দিতে হবে। কোহিনূর বিশেষ জায়গায় লুকানো, খুঁজে বের করতে সময় নেবে। এর মধ্যে আপনি পানি এবং রসদের ব্যবস্থা করুন। বিলম্ব হলে সমস্যা নেই। রত্ন বণিকের নাম মহাবীর। সে জাতিতে জৈন, পরম অহিংস। মুখে নাকে পাতলা কাপড় পরে রাখে, যেন মশা মাছি নাকে মুখে ঢুকে মারা না যায়। মাটির দিকে তাকিয়ে হাঁটে, যেন পায়ের নিচে পড়ে পিঁপড়া মারা না যায়। রত্নবণিককে দুর্গে ঢুকিয়েই দুর্গের দরজা বন্ধ করে দেয়া হল। বৈরাম খাঁ বললেন, আমরা যে মহাবিপদে পড়েছি তা কি বুঝতে পারছেন? মহাবীর বলল, আমি ব্যবসায়ী মানুষ, এই সব কিছু বুঝি না। কোহিনূর আমাকে দেখাবেন, আমি বলবো আসল জিনিস কিংবা নকল, আমার কাজ শেষ। বৈরাম খাঁ বললেন, আপনি মন দিয়ে আমার কথা শুনুন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল আহত ব্যাঘ্র। আমি এখন আহত ব্যাঘ্র। খাঁ সাহেব, গেট খুলে দিন। আমি অহিংস মানুষ, পিঁপড়া পর্যন্ত মারি না। আপনাকে পিঁপড়া মারতে হবে না। খামোখা পিঁপড়া কেন মারবেন? আপনি দেখবেন আমরা কি করে মানুষ মারি। খাঁ সাহেব, গেট খুলে দিন। এক্ষুনি গেট খুলে দেব। আমরা দুজন গেট দিয়ে বের হব। আমার হাতে থাকবে রেশমি রুমালের ভেতর সাধারণ একখণ্ড পাথর। আমি রুমাল উঁচু করে উসি বেগের তাঁবুর দিকে এগোতে থাকব। উসি বেগ তাঁবু থেকে ছুটে আসবে, আর তখনই আমার তীরন্দাজরা তাকে মারবে। উসি বেগের মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়ার পর আমার ঘোরসর বাহিনী বের হবে। কিছুক্ষণ যুদ্ধ হবে, আপনি মানুষের মৃত্যু দেখবেন। হতভম্ব মহাবীর বলল, আপনার লোক যখন তীর ছুঁড়বে সেই তীর তো আমার গায়েও লাগতে পারে। সম্ভাবনা আছে, তবে আমার তীরন্দাজদের হাতের নিশানা ভালো, তাদের উপর ভরসা রাখতে পারেন।
পরের অংশ সংক্ষিপ্ত। উসিবেগ প্রথম তীরের আঘাতেই ধরাশয়ী হলেন। তার দলের লোকেদের হতভম্ব ভাব কাটার আগেই বৈরাম খাঁর বাহিনী বের হয়ে এল। ভারতবর্ষে সেনাপতির মৃত্যু মানেই যুদ্ধে পরাজয়। উসিবেগের লোকজন পালাতে শুরু করেছে। বৈরাম খাঁর জন্য একটি ঘোড়া এবং তরবারি নিয়ে আসা হয়েছে। বৈরাম খাঁ লাফ দিয়ে ঘোড়ায় উঠতেই যুদ্ধ শেষ। হুমায়ুন তার বাহিনী নিয়ে নির্বিঘ্নে সিন্ধু নদ পার হলেন। উসিবেগের সৈন্যদের কাছ থেকে পাওয়া রসদ এবং পানির এখন আর অভাব নেই। হামিদা বানুকে নৌকায় শুইয়ে রাখা হয়েছে। তিনি একবার বললেন, আমরা কোথায়? হুমায়ুন বললেন, সিন্ধু নদ পার হচ্ছি, পানি খাব। হুমায়ুন বললেন, যত ইচ্ছা পানি খাও, পানির অভাব নেই। মহাবীর তীর বিদ্ধ হয়নি। সে বৈরাম খাঁর সঙ্গে আলাদা নৌকায় উঠেছে। মহাবীর বৈরাম খাঁর দিকে তাকিয়ে বলল, আমার নাম মহাবীর, কিন্তু আপনি সত্যি মহাবীর এবং অতি বিচক্ষণ। বৈরাম খাঁ হাই তুলতে তুলতে বললেন, মানুষ মারা দেখে মজা পেয়েছেন? মহাবীর বলল, এইসব কি বলেন? আমরা অহিংস জাতি, পিঁপড়া পর্যন্ত মারি না। বৈরাম খাঁ বললেন, আপনি আমাদের সঙ্গে জুটেছেন কি জন্যে? কোহিনূর হীরা এক নজর দেখে জীবন সার্থক করার ইচ্ছা। সুযোগ কি পাব? অবশ্যই পাবেন, তবে তার আগে কয়েকটা পিঁপড়া মারতে হবে, পারবেন? মহাবীর অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা পিঁপড়া মারতে রাজি আছি, এর বেশি পারব না। বৈরাম খাঁ বললেন, পিঁপড়া মারতে হবে না, পিঁপড়া মারা ছাড়াই আপনাকে কোহিনূর দেখাবো। তবে কোহিনূর সামান্য পাথর ছাড়া কিছু নয়, জীবন্ত সঠিক মানুষ হচ্ছে আসল কোহিনূর। পেছনের নৌকার দিকে তাকান। রাজ্যহারা সম্রাট হুমায়ুন স্ত্রীর হাত ধরে বসে আছেন। উনি আসল কোহিনূর, দেখেছেন? আপনারা যাচ্ছেন কোথায়? শুধু নদী জানে সে কোন দিকে যাচ্ছে। তার যাত্রা সমুদ্রের দিকে। মানুষ নদী না বলেই সে কোন দিকে যাচ্ছে তা জানে না। মহাবীর বলল, আপনার সাহস এবং বীরত্ব দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি অর্থের যোগান দেব, আপনি সৈন্য সংগ্রহ করবেন। সৈন্য হচ্ছে তীর্থের কাক, ভাত ছিটালেই আসে। বৈরাম খাঁ বললেন, অর্থের বিনিময়ে আপনাকে কোহিনূর দিতে হবে? বৈরাম খাঁ বললেন, শুনুন মহাবীর, কোহিনূর বিক্রি হয় না। এটা উপহার হিসেবে পাওয়া যায় কিংবা তলোয়ারের সাহায্যে কেড়ে নিতে হয়। আর কথা না বলে নদীর শোভা দেখুন। প্রেতজনির হাত থেকে নিজেকে সুরক্ষার জন্যে আচার্য হরিশঙ্কর ব্যবস্থা করেছেন। তান্ত্রিকের কাছ থেকে রাম কবচ নিয়েছেন। গলায় পরেছেন অষ্টধাতু রক্ষা কবচ। তার বিছানার নিচে সরিষা দানা, দরজায় ঝুলছে লোহার শিকল। প্রেতজনী সরিষা এবং লোহা ভয় পায়, তারা আগুনও ভয় পায়। হরিশঙ্করের খাটের নিচে মাটির মালসায় দিনরাতি কয়লার আগুন জ্বলে। সারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখার জন্যে তিনি বয়রা নামে এক কিশোরকে চাকরি দিয়েছেন। প্রেতজনির হাত থেকে ব্যাপক সুরক্ষা গ্রহণের ফল ফলেছে। হরিশঙ্কর এখন আর খাটের উপর আকিকা বেগমকে পা ঝুলিয়ে বসতে দেখেন না। হরিশঙ্কর ধর্মকর্মে ব্যাপক মনোযোগ দিয়েছেন। ভোরবেলা গঙ্গা স্নান করেন, গঙ্গায় বুক পর্যন্ত ডুবিয়ে সূর্য প্রণাম দিয়ে দিন শুরু করেন। মন্দিরে মন্দিরে ঘোরেন, সাধু সন্তদের ধর্ম উপদেশ শোনেন, দুপুরে কাক ভোজন করান। কাকের রূপে আত্মারা মর্তে ঘোরেন। কাক ভোজন করালে আত্মাদের শান্তি হয়, পুণ্য লাভ হয়। সন্ধ্যার পর হরিনাম শোনার পালা। হরির পবিত্র নাম শোনার মধ্যেও পুণ্য। হরিশঙ্করের পুণ্য সংগ্রহ চলতেই থাকে। তবে তিনি শারীরিকভাবে খানিকটা অচল হয়ে পড়েছেন। বাঁ পায়ে কি যেন হয়েছে। জায়গায় জায়গায় কালো হয়ে ফুলেছে। ব্যথা বেদনা নেই, তবে স্পর্শানুভূতিও নেই। শুধু মাটিতে পা ফেললে যন্ত্রণায় অস্থির হন। কুষ্ঠরোগের প্রধান লক্ষণ স্পর্শানুভূতি চলে যাওয়া। তার মতো পুণ্যবান মানুষের কুষ্ঠরোগ হওয়ার কোনো কারণই নেই। কাশীর পথে পথে কুষ্ঠরোগীরা ছালা গায়ে বসে থাকে। তাদের সামনে থাকে ভিক্ষাপাত্র। কুষ্ঠরোগীদের কারোর কারোর হাত এবং পায়ের আঙুল পচে গলে হাড় বের হয়ে পড়েছে।
সেখানে মাছি ভন ভন করে। এই দৃশ্য হরিশঙ্করের সহ্য হয় না। তিনি নিয়মিত কাকভোজন করালেও কুষ্ঠরোগীদের প্রতি কোনো দয়া দেখান না। কুষ্ঠরোগীরা অভিশপ্ত, তাদের দয়া করলে পুণ্য অর্জন হয় না। আজ শনিবার, অমাবস্যা, কালীপূজার যোগ পড়েছে। হরিশঙ্কর সকাল সকাল ঘরে ফিরেছেন। কালীপূজার রাত শাক্তদের। অন্যরা এই সময় গভীর রাত পর্যন্ত বাইরে থাকবে না, এটাই বিধি। দরজা খুলে হরিশঙ্কর হতভম্ব। আকিকা বেগম খাটে পা ঝুলিয়ে বসে আছে। আকিকা বেগমের পাশে তার বান্ধবী অম্বা। দুজনের মুখ হাসি হাসি। অম্বা পরিচিত জনের মতো করে বলল, কেমন আছেন? হরিশঙ্কর মনে মনে রাম নাম জপ করতে লাগলেন। প্রশ্নের জবাব দিলেন না। প্রেতজনীর প্রশ্নের জবাব দিতে নেই। জবাব দিলে তারা পেয়ে বসে। অম্বা বলল, আপনার পায়ে কি হয়েছে, কুষ্ঠ? হরিশঙ্কর বললেন, কুষ্ঠ কেন হবে? বাত হয়েছে। বাত? অমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথা বাড়ে। আজ অমাবস্যা। বাতের প্রকোপের এই কারণেই বৃদ্ধি। প্রেতজনীর সঙ্গে কথাবার্তায় জড়াতে নেই, এই সত্য জেনেও হরিশঙ্কর কথাবার্তা শুরু করেছেন। তিনি আবারও রাম নামে ফিরে গেলেন। আকিকা বেগম বলল, আমার বাবা দিল্লির সম্রাট বাদশাহ হুমায়ুন কোথায়? আমি জানি না। আকিকা বলল, আপনি জানেন না কেন? হরিশঙ্কর মূর্ছিত হয়ে পড়ে গেলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার। আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েশনকে সাপোর্ট করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।